ভাইয়া এসেই আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আজকে কলেজে যাসনি কেন? আমি বললাম, আজ তো আপুকে দেখতে আসবে। ভাইয়া বলল, তোকে তো আর দেখতে আসবে না যে তোর কলেজে না গিয়ে বাড়িতে বসে থাকতে হবে। আমি বললাম, বাড়িতে আজ অনেক কাজ ভাইয়া, এই কাজ ফেলে রেখে কেউ কলেজে যায়? ভাইয়া বলল, টিভির সামনে বসে বসে কাজ করছিলি? আরো কিছু বলতে যাবে ঠিক তখনই মোবাইলের রিংটংটা বেজে উঠল। ফোনের দিকে তাকাতে ভাইয়ার রাগী মুখ ফ্যাকাশে হয়ে গেল। ড্রয়িং রুম থেকে বারান্দায় গেল। আমি ভাবলাম হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ডের কল এসেছে। আমি লুকিয়ে ভাইয়ার প্রেমালাপ শোনার জন্য আড়ি পাতলাম। একবার যদি জানতে পারি ভাইয়ার গার্লফ্রেন্ড কে, তাহলে তার সাথে ভাব জমিয়ে আমার ওপর ভাইয়ার অত্যাচারের দিন শেষ হতো। কারণ ছেলেদের রাজা থেকে দাস করতে পারে একমাত্র তার বউ আর গার্লফ্রেন্ডরা। অপর প্রান্ত থেকে কি বলছে কিছুই শুনতে পারছি না, কিন্তু ভাইয়ার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। ভাইয়া মোবাইলে যেন কাকে বলছে, চিন্তা করিস না, তোর পরীর আশেপাশে আমি কাউকে ঘেঁষতে দেই না, তবে মাঝে মধ্যে আমি একটু শাসন করি। আচ্ছা, তুই কবে দেশে ফিরবি? ভাইয়া বলল, ও দেশে এসেই বিয়ে সেরে ফেলবি? অপর প্রান্ত থেকে কি বলল শুনতে পেলাম না, কিন্তু কি এমন বলল যে ভাইয়ার চোখে পানি চলে এসে পড়ল। ভাইয়াকে আমি কোনোদিন কান্না করতে দেখিনি। কথা শুনে তো মনে হলো না যে খারাপ কিছু হয়েছে। মোবাইল পকেটে রেখে চোখের জল মুছে রকিং চেয়ারে বসে পড়ল। এই মুহূর্তে কেন যেন ভাইয়ার এই অসহায় মুখটা দেখতে ইচ্ছে করছে না। তাই ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে ভাইয়া অনুরোধের স্বরে বলল, মিষ্টি, একটু মাথায় হাত বুলিয়ে দিবি? ভাইয়ার কথা শুনে আমি ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই ভাইয়া ঘুমিয়ে পড়ল। 12টার দিকে ভাইয়ার ফ্যামিলি চলে আসলো। আপুকে রিয়া সাজিয়ে দিচ্ছে। আজ অনেক সুন্দর লাগছে আপুকে। মা কিচেন রুম থেকে বেরোতে পারছে না দেখে আমাকে বলল, মিষ্টি মা, এই শরবতগুলো ওদেরকে দিয়ে আয়। আমি শরবতের গ্লাস নিয়ে তাদের দিতে গেলাম। আকাশ ভাইয়ার চাচাতো ভাই জুবায়ের কেমন যেন দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা মোটেও পছন্দ হলো না আমার। ড্রয়িং রুম থেকে সোজা চলে গিয়ে নিজের রুমে ঢুকবো, ঠিক তখন কে যেন আমাকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। আমার বুঝতে অসুবিধা হলো না লোকটা কে, কারণ ভাইয়া ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না। ভাইয়াকে বললাম, ভাইয়া ছাড়ো, ব্যথা লাগছে। ভাইয়া বলল, ব্যথা লাগার জন্যই তো এভাবে ধরেছি। তোকে ওখানে শরবত নিয়ে যেতে কে বলেছিল? আর ওড়না ঠিক মতো নিতে পারিস না, নাকি জুবায়েরকে দেখানোর জন্য এভাবে নিয়েছিস? আমি ওড়নার দিকে তাকিয়ে দেখি ওড়না একটু সরে গেছে। তাই বলে এত বড় কথা শুনতে হবে কেন যে তখন এই খাটাসটার মাথা টিপে দিলাম। মাথা ব্যথায় তখন মরে গেলেই ভালো হতো। আমি ভাইয়াকে কিছু না বলে ভাইয়ার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে রুমের দরজা লক করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে মিটিং করছে। সবাই মানে মা, বাবা, আপু, ফুপি, ফুপা, রিয়া, সামির ভাইয়া আর জরিনা খালা। আমার মা বাবার লাভ ম্যারেজ। বাসা থেকে পালিয়ে এসেছিল আমার মা, তাই এখনো নানু বাড়ি থেকে মাকে মেনে নেয়নি। আমি সোফায় বসতে বসতে বললাম, আমি মনে হয় মিটিং এ আসতে লেট করলাম। সঙ্গে সঙ্গে ভাইয়া বলল, তুই ছোট মানুষ, তুই আসলেই কি আর না আসলেই কি। আমাকে অপমান না করলে মনে হয় ভাইয়ার পেটের ভাত হজম হয় না। সব সময় মনে হয় আমাকে কিভাবে অপমান করা যায় এটাই মনে মনে ভাবে। যাই হোক, রিয়ার কাছ থেকে জানতে পারলাম আগামী সপ্তাহে আপুর বিয়ের ডেট ফাইনাল হয়েছে। মাকে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণ কি? মা বলল, ব্যবসার কাজের জন্য আকাশকে 1 বছরের জন্য
জন্য বিদেশ যেতে হবে, এজন্য বিয়েটা তো তাড়াতাড়ি দেওয়া হচ্ছে। ফুপা ফুপিরা বিয়ের আগে আর তাদের বাসায় যাচ্ছে না, কারণ মা বাবা এত ঝামেলা সামলাতে পারবে না। জরিনা খালা একটু পর বাবাকে বলছে, ভাইজান একটু টিভিটা দেখি, এখন আমার প্রিয় নাটকটা হচ্ছে। বাবা জরিনা খালাকে ধমক দিয়ে বসিয়ে দিল, কারণ বাবা টিভি দেখা পছন্দ করেন না। বাবার ধমক খেয়ে জরিনা খালা চুপসে গেল। তার চুপসে যাওয়া মুখ দেখে আমি সবেমাত্র একটা লাইন গান গাবো, তখনই ভাইয়া বলল, মিষ্টি এখানে বসে না থেকে পড়ার টেবিলে যা, আমি এখনই আসছি। আমি অসহায়ের মতো বললাম, আজকেও পড়তে হবে? ভাইয়া বলল, কেন, আজ তোর বিয়ে নাকি যে আজকে পড়তে বসা হবে না? আমি মনে মনে বললাম, বিয়ে হলেও মনে হয় তুমি আমাকে বাসরঘর থেকে টেনে এনে পড়াতে। সোফা থেকে উঠে পড়ার টেবিলে বসলাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে বলল, মিষ্টি তুই নিজের হাতে আমার জন্য এক কাপ কফি বানাতে পারবি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ভাইয়া বলল, আজকেও আবার ইউটিউব দেখে বানাস না? তুই তো জানিস আমি নকল করা পছন্দ করি না। ইস, ভাইয়া কি দেখে ফেলেছে? আর কিভাবেই বা দেখলো? ভাইয়া বলল, কিভাবে দেখেছি সেটা তোর না জানলেও চলবে, এখন তাড়াতাড়ি কফি বানিয়ে আন। ভাইয়া আমার মনের কথা জানতে পারলো কেমন করে? এটা নিয়ে মাথা না ঘামিয়ে কিচেন রুমে চলে গেলাম। অনেক টাইম নিয়ে কফি বানালাম, ইচ্ছে করেই একটু বেশি টাইম নিচ্ছি, কারণ পড়ার টাইমটা যাতে চলে যায়। রুমে এসে দেখলাম ভাইয়া যেন কাকে বলছে, আমি যখন তোকে কথা দিয়েছি ও তোর মতোই সব সময় পড়ালেখায় ফার্স্ট থাকবে, আমি আপ্রাণ চেষ্টা করব আমার মাথা রাখার। আমাকে দরজার সামনে দেখে ভাইয়া ফোনটা কেটে দিল। আমাকে ধমক দিয়ে বলল, নক করে রুমে ঢুকতে পারিস না? এই বলে কফির মগটা নিয়ে কফি খাওয়া শুরু করলো। আর আমি ভাবছি, ভাইয়া কি আমার মতো আরো কাউকে পড়ায় নাকি? এটা ভাবতেই মনটা খুশিতে ভরে গেল। পৃথিবীতে তাহলে আমার মতো আরো একজন ভাইয়ার অত্যাচার সহ্য করছে। ভাইয়ার কফি খাওয়া হয়ে গেলে কফির মগটা কিচেনে রাখতে গেলাম। একটা মগে কফি নিয়ে সোফায় বসে আরাম করে খেতে লাগলাম। একটু মুখে নিয়েই ফেলে দিলাম, কারণ কফি বানানোটা খুব খারাপ হয়েছে। ভাইয়া এটা খেলো কিভাবে? কফি খাওয়ার পর মুখটা তেতো হয়েছে বলে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছিলাম আর টিভিতে কার্টুন দেখছিলাম। ভাইয়া যে আমার জন্য পড়ার টেবিলে অপেক্ষা করছিল সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আপু এসে বলল, মিষ্টি আজ তোর কপালে খারাপ কিছু আছে, সামির ভাইয়া তোর জন্য রুমে অপেক্ষা করছে। কথাটা শুনে আমি এক দৌড় দিয়ে রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া একবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর একবার দরজার দিকে তাকাচ্ছে। আমি ভয়ে ভয়ে রুমে ঢুকলাম। আমাকে দেখে ভাইয়া ধমক দিয়ে বলল, একটা মগ রেখে আসতে এত টাইম লাগে? আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া বলল, তোর জন্য অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে, এখন আমার পা টিপে দিবি তুই? এই বলে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ল। বজ্জাতটা আমাকে কিছু বলার সুযোগই দিল না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া বলল, কি হলো, তোকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি, তাড়াতাড়ি পা টিপে দে। আমি গিয়ে খাটে বসে পা টিপে দিতে লাগলাম আর ভাইয়া আরাম করে মোবাইলে গেম খেলছে। প্রায় 1 ঘন্টা পর ভাইয়াকে বললাম, ভাইয়া আমার হাত ব্যথা হয়ে গেছে। আমার কথা শুনে ভাইয়া খাট থেকে উঠে চেয়ারে গিয়ে বসে বলল, এখন পড়তে বস। আমিও গুড গার্লের মতো চুপচাপ পড়তে বসলাম। অনেকক্ষণ একটা ম্যাথ বোঝানোর পর ভাইয়া বলল, এই ম্যাথটা করে দেখা। আমি বললাম, কাল দেখাবো, আজ হাতটা ব্যথা করছে।
ভাইয়া বলল, আমি তোকে এখন করতে বলেছি, কাল করতে বলিনি। কোনো কথা না বলে তাড়াতাড়ি কর। আমি হাতের ব্যথা নিয়েই অঙ্কটা করে দেখালাম। তারপর নিজের রুমে চলে গেলাম। রাতে মার ডাকে খাবার টেবিলে গিয়ে বসলাম। খাবার টেবিলে ভাইয়াকে দেখে বললাম, ভাইয়া আজ তুমি আমাদের বাসায় যাবে না? মা আমাকে ধমক দিয়ে বলল, বাসায় যাবে মানে? তোর ফুপিদের বিয়ের আগে বাসায় যেতে দেব না, তুই জানিস না? আর আমার কোনো ছেলে আছে? বিয়ের সময় ছেলেদের অনেক কাজ থাকে, আর সেই কাজগুলো স্বামীরই করবে। আমি মনে মনে বললাম, তার মানে দিনরাত ভাইয়ার অত্যাচার সহ্য করতে হবে। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম যখন মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজ চেক করে দেখলাম ভাইয়া মেসেজ করেছে, আমি অফিসে চলে এসেছি, আর তুই তাড়াতাড়ি কলেজে যা, আমার যেন আসতে না হয়। ধ্যাৎ, শয়তানটা অফিসে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দেবে না। রেডি হয়ে খেয়ে কলেজে চলে আসলাম। কলেজ ক্যাম্পাসে আমাকে একবার যে ছেলেটা প্রপোজ করেছিল, সে পরের দিন থেকে আর কলেজে আসেনি। কিন্তু আজ তাকে দেখতে পেলাম। তাকে দেখে ডাক দিলাম, কিন্তু ছেলেটা আমাকে দেখে চলে যাচ্ছিল বলে আমি দৌড়ে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, কি হলো, আমাকে দেখে চলে যাচ্ছেন যে? আমার কথা শুনে ছেলেটা হাঁটু গেড়ে বসে বলল। তো গাইজ, ভালোবাসি তোকে গল্পের পার্ট 2 কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করবা। আর আমার ভয়েস একটু অন্যরকম হয়েছে আমি জানি, কারণ আমার শরীরটা বেশি ভালো না। আর আমার জন্য দোয়া কইরো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ভালোবাসি গল্পের পার্ট 3 চাইলে কমেন্ট করো।